শাট ডাউন টু স্টেপ ডাউন, নাইস, খুব সুন্দর কাব্যিক ভাবেই ইয়ে করা। শেখ হাসিনার ম্যাজিক শব্দটা আমি ব্যবহার করলাম আজকে। শেখ হাসিনার ম্যাজিক, শেখ হাসিনাকে আসলে বাংলাদেশের মানুষ যেরকম পলিটিক্যাল ম্যাজিশিয়ান মনে করেন, বিশ্বের রাজনীতিবিদরাও শেখ হাসিনাকে সেই রকম শ্রদ্ধা করেন, একজন দূরদর্শীপনা এবং একজন রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিপক্ক মানুষ হিসাবে। তারই একটি প্রকৃষ্ট প্রমাণ আমরা পেয়ে গেলাম যখন তিনি ডাক দিলেন ঢাকা বন্ধ বা ঢাকা লকডাউন। বা এই ঢাকা লকডাউনের সময় অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন এবং আওয়ামী লীগের অনেক তার্কি, আমি বলবো বিতার্কিকেরাও অনলাইনে বলেছিলেন প্রথম কয়েকদিন যে এটা আত্মঘাতী। এটা আপনারা যেহেতু মাঠে নেই, কেউ কোনো, যারা বাংলাদেশে আছেন তারা হয় মৃত না হয় জেলে, আর আপনারা যারা রাজনৈতিক নেতৃত্ব এখনো জীবিত আছেন তারা সকলেই প্রবাসী বা যে কোনো উপায়ে আপনাদের আত্মরক্ষার্থে আত্মগোপনে। অতএব মাঠে আপনারা নেই, সেখান থেকে আপনারা যদি লকডাউন সফল করবেন কিভাবে? আমরা গত 50 বছরের ইতিহাসে দেখে এসেছি যে কোনো ধরনের আন্দোলন সফল করতে হলে তাদের মাঠে না থাকতে হয়, আগের রাতে মশাল মিছিল করে, বহু কিছু করে, পিকেটিং করে, যাতে মানুষকে দূরে রাখা যায় এবং উদ্বুদ্ধ করা যায়। কিন্তু এইবার এটা কিভাবে সফল হবে? ম্যাজিকটা হলো এই যে আমরা কিন্তু দেখলাম মাঠে কোনো পিকেটিং নেই, কোনো ধরনের মশাল মিছিল ছিল না আগের রাতে, কিন্তু সারা বাংলাদেশে কি জানি ছিল লকডাউন ঢাকা। কিন্তু আমার কাছে অন্তত পক্ষে 1000 ভিডিও ক্লিপ এসেছে, 1000-এর উপরে, যে সারা বাংলাদেশের সমস্ত ভেইন রাস্তাগুলোতে তারা দখল করে বন্ধ করে। অতএব এই যে ম্যাজিক, এটা শেখ হাসিনা যেরকম কালকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বললেন যে আমি তো অনেক পরে বুঝতে পারলাম যে শেখ হাসিনা যেটা বহুদিন আগেই বুঝলো ডক্টর ইউনূস কত খারাপ মানুষ, হ্যাঁ আমি তো সবার শেষে বুঝলাম। ঠিক সেই রকমই দূরদর্শী পনা একমাত্র বঙ্গবন্ধু তনয়ের পক্ষেই সম্ভব। এবং যেই ম্যাজিক যেটা আমরা দেখতে পেলাম যে ওনার ডাকে বাংলার সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছে, অতএব আগামীতে যে কমপ্লিট শাটডাউন অফ বাংলাদেশ, যেটা 16 এবং 17 তারিখের কথা বলছেন, 17 তারিখে যে তথাকথিত বিচারের রায় ঘোষণা করার কথা বলছেন, আমার মনে হচ্ছে সেই দিনই ডিসিশন হয়ে যাবে ওনার স্টেপ ডাউনের আর কত মুহূর্ত। আমি আর সময় বলবো না, মিনিট বলবো না, ঘন্টা বলবো না, দিন বলবো না, তারে মাস বলবো না, সেখান থেকেই হয়তোবা মুহূর্তগুলো গণনা করা হবে যে এই ব্যক্তির টোটাল স্টেপ ডাউন। অতএব আমি স্টেপ ডাউনের আসলে পক্ষে নই, আমি হলাম পক্ষে জনগণ তাকে ধরে নিয়ে এসে জনগণের আদালতে তার বিচার করা হবে এবং সেটা হবে শাহবাগে। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থাকে উনি সার্বিকভাবে মব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। উনি গত সপ্তাহে 22 জন বিচারপতি নিয়োগ করেছেন উইদাউট এনি কাইন্ড অফ ক্রাইটেরিয়া ম্যানেজমেন্ট, এবং সেই 22 জনের ভিতরে একজনও মুসলমান ছাড়া অন্য কেউ নেই। যারা মুসলিম আপনারা শুনছেন তারা বলবেন আমি মুসলিম বিরোধী, না, আমার দেশ শুধু মুসলমানের দেশ নয়। 22 জন বিচারকের সংখ্যার পূর্ণপাত অনুসারে অন্তত পক্ষে 1/2 জন হলেও তো সেখানে থাকার কথা। হ্যাঁ, তা মুহাম্মদ বিশ্বাস নামেও কাউকে দেখিনি, আমি যদি এইভাবে বলি। অতএব আপনারা অনেকে, আমি আইনজীবী হিসাবেও বলবেন যে দস্তগীর এটা কি বললেন যে ওনাকে জনগণের আদালতে, হ্যাঁ বিচার ব্যবস্থা তো নাই বাংলাদেশে। সেটাকে যখন বঙ্গবন্ধুর অনুসারী কোন সরকার, বঙ্গবন্ধুর অনুসারী কোন সরকার রাষ্ট্র ব্যবস্থা আসবেন, সেটা হতে পারে আওয়ামী লীগ, সেটা হতে পারে অন্য কেউ, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ 71 এই এবং আমাদের স্বাধীনতার 4 স্তম্ভের উপর ভিত্তি করে তারা যখন বিচার ব্যবস্থা পুনর্গঠন করবেন, তখন আমি বলতাম যে অবশ্যই আপনারা কেউ ওনার গায়ে হাত দেবেন না, আমরা তার সঠিক জাস্টিস তাকে সার্ভ করব। কিন্তু সেই সার্ভের আগেই তো সে যেটা স্টেপ ডাউন এন্ড পালিয়ে যাওয়া, সেটা মনে হয়। কিন্তু আপনি যে বললেন শাহবাগে তার গণ আদালতে বিচার হবে, তাইলে এই যে আসিফ নজরুল, তারপরে শফিকুল আলম কিংবা
মাহফুজ আলম, তারা কি বসে থাকবে? তারা তাকে সেট করবে না? তাদের কি অবস্থা হবে? তাদেরকে জনগণ রেহাই দিবে? শুধু ডক্টর ইউনূসকেই গণ আদালতে শাহবাগে তুলবে? তৌফিক মারুফ, আমি জানি না আমার এই শব্দগুলো আজকে প্রয়োগ করা সঠিক হচ্ছে না, কিন্তু এখন আর আমি প্রয়োগ না করে পারছি না। তাদের গায়ে চামড়া থাকলে তো তারা আসবে, তাদের অবস্থান, তাদের অবস্থান যদি ঠিক থাকে তখন তো তারা আসবে। এই যে মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আসিফ নজরুল হিসাবে আমরা এখন চিনি, উনি নাকি আইন শাস্ত্রের পড়াশোনা করে। আমি ওনাকে অনেকবার আহ্বান করেছি, এখনো আমি চ্যালেঞ্জ করি, আপনি আমার সাথে আসুন, কথা বলুন। আইন শাস্ত্র নিয়ে যদি আপনি ছাত্রদেরকে বুঝান, তাহলে আপনি যখন বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা, তখন কি করে একজন মানুষ বিনা বিচারে 14 মাস জেলে থাকতে পারে? এটা তো পৃথিবীর 3টি বড় বড় আইনের কালচার, কমন ল, রোমান ল এন্ড শরিয়ত। কোন আইনের কালচারই হয় বিচার, আপনি জাস্টিস, আপনি তাকে সার্ভ করুন, না হলে তাকে মুক্ত করে দেন। আর যে সকল ব্যক্তির, আমি বলবো স্পেশালি আমাদের কলিগেরা, আমাদের সাংবাদিক যারা সিনিয়র, যাদেরকে দেখে দেখে আমরা সাংবাদিকতা শিখেছি, তাদেরকে 14 মাস ধরে জেলে পুরে রেখে বিনা বিচারে আপনাকে বলছেন যে আপনি আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। অতএব ওনারদের যদি চামড়া জীবিত থাকে তাহলে আসবেন তো ডক্টর ইউনূসকে রক্ষা করতে। হ্যাঁ, ডক্টর ইউনূস, আমি এই বিশ্লেষণটা আরেকটু গভীর করতে চাই এই জন্যে যে ডক্টর ইউনূসের পরিণতি কি হবে। ডক্টর ইউনূসের স্টেপ ডাউনের পূর্বেই হয় উনি যে কোনো উপায়ে আমেরিকার সহযোগিতা চাইবেন। আমার মনে হচ্ছে বর্তমান যে সবচেয়ে পপুলার আমেরিকান প্রেসিডেন্ট, উনাকে ইতিমধ্যে সিগন্যাল দিয়েছেন, যেটা বলেছে আমাদের তুলসী গাবার্ড, যে আমরা রেজিম চেঞ্জের নীতিতে আমরা নেই। সেখানে কিন্তু অনেকটাই, আমি মনে করি এটার অ্যাটলিস্ট 10 to 15% এই সিগন্যালটুকু বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে সম্পূর্ণ রূপে, যেটা আমেরিকার ডিপ স্টেটও ভেবেছিল না যে এই রকম অবস্থা করবে, তারা ভেবেছিল রেজিম চেঞ্জ হবে, তারপরে নির্বাচন আসবে, সেই নির্বাচনে তাদের তাবেদার কোন সরকারকে তারা বসাবে। কিন্তু ডক্টর ইউনূস যে নিজেই এই ক্ষমতা পরিপক্ক করার জন্য সমস্ত যেটা আমেরিকান বিরোধী, আমেরিকান স্বার্থ বিরোধী, যখনই কেউ বলে যে, আমি বলছি ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো, তারা কিন্তু এই ধরনের করে, তারা দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে আমেরিকার ভিসা করে দাও। তারপরে আমেরিকার ভিসা হলে সে মোনাজাতে আল্লাহকে ধন্যবাদ দিয়ে সে আমেরিকাতে এসে প্রথম মসজিদে গিয়েই আবার বললে, আল্লাহ তুমি এই কি জানি বলে যাদেরকে জাহিলিয়াত, বা কি এই যাদেরকে বলা হয় আর কি, যে কি জানি অন্য ধর্মের মানুষদেরকে যে গালি দেওয়া হয়, এই নাস্তিক, নাসারা, এই দেশকে তুমি ধ্বংস করে দাও। এটা কিন্তু আমেরিকান ডিপ স্টেট খুব ভালো করে জানে, আমেরিকান সরকার এটা ভালো করে জানে যে এই যারা এখন বাংলাদেশের ক্ষমতায়, তারা কিন্তু রাত দিন দোয়া করে যে এই আমেরিকাকে তুমি ধ্বংস করে দাও, কারণ আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে, আমেরিকা প্যালেস্টাইনিদের বিরুদ্ধে। অতএব এই ইউনূসকে দিয়ে যে ভবিষ্যৎ তাদের অন্ধকার, এখানে যে আরেকটি এরকম রাষ্ট্র তৈরি হচ্ছে, যে রাষ্ট্র আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, সেই রাষ্ট্রের যে প্রধান হিসাবে বসে আছেন ডক্টর ইউনূস, হয়তোবা আমেরিকা ইতিমধ্যে ওনাকে বলে দিয়েছেন দক্ষিণে বঙ্গোপসাগর আর সারা চতুর্দিকে ভারত, অতএব আপনাকে আমরা নিয়ে আসবো কি করে। সেই জন্য এখন ডক্টর ইউনূসের মুখ থেকে কিন্তু আর কোনো শব্দ হয় না যে আমরা ভারতকে কি জানি অশান্তিতে রাখবো। ওয়াশিংটন ডিসিতে এক সময় আমাকে এখন দিনটা মনে নেই, ঘন্টা মনে নেই, আমি উদাহরণটা দিই। কোনো একটা কারণে ওয়াশিংটন ডিসির সবচেয়ে বড় মসজিদে কনস্ট্রাকশনে ছিল, সামথিং লাইক দ্যাট। তারপর দেখা গেল যে সেই নামাজের আয়োজন, জুম্মার নামাজের আয়োজন করা হলো সবচেয়ে বড় যে চার্চ এখানে, সেই চার্চের ব্যবস্থা করে দেওয়া হলো। এইসবগুলো হলো ভ্যালুস, যেসবগুলো পশ্চিমারা। ডক্টর ইউনূস যে নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, যদিও
আমেরিকান ডিপ স্টেট শব্দটা এত বেশি ব্যবহৃত হয়, আমি ব্যবহার করি না কখনো, কিন্তু ডিপ স্টেট সহজভাবে বললে সহজ নয়। আমরা কি আসলে ডিপ স্টেট সম্বন্ধে জ্ঞান জানি না, আমিও জানি না তেমন ভালো করে। তবে এরা এরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে এমন লোককে বসানোর চিন্তা করলো যে তাদের ভ্যালুস গুলো রক্ষা করবে, আবার যে রাজনৈতিক টানাপোড়েন ইন্দো প্যাসিফিক জোন নিয়ে সেই সবগুলো থেকে তারা উত্তরণ হবে। কিন্তু ডক্টর ইউনূসের কাঁধে ভর করে যে বাংলাদেশের যে পুরাপুরি ব্যবস্থাটাই চলে গেল পশ্চিমা ভ্যালুসের বিরুদ্ধে, আফগান স্টাইল বা ইরানিয়া, স্পেশালি পশ্চিমারা যে বিষয়টা এখন সবচেয়ে বড় ভয় পাচ্ছে, যেটা ওই যে মাওলানা যিনি একটা হোটেলে ধরা পড়ে জেলে ছিলেন, সে কিন্তু ডিক্লেয়ার করেছে ইতিমধ্যে যে আমাদের, ইচ্ছা করি বলি না, আচ্ছা ধন্যবাদ আপনাকে বলার জন্য। তো সেই ব্যক্তিটা কিন্তু কিছুদিন আগেই বললেন যে বাংলাদেশে এখন ইসলামী রেভলিউশন তৈরির ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। এইসবগুলো হলো পশ্চিমা দের কাছে আমি বলবো যে আমি তো আমার কাজ, আপনার কাজ, তৌফিক মারুফ ভাই আপনাকেও কংগ্রেচুলেশন এবং স্যালুট জানাই। আমাদের কাজ তো রাজনৈতিক কোন দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য আমি করছি না, আপনি করছেন না। আমরা যে কাজটা করছি যে বাংলাদেশ যে রাজনৈতিক ভ্যালুজের উপর দাঁড় করে বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই দেশটি যাতে সেই ভ্যালুজ গুলো রক্ষা করে ভবিষ্যতের পথে আগায়। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি 15 সেকেন্ডের জন্য দেশে যাইনি, কোন সরকার প্রধানের সাথে আমার কোনো লেনদেন দরবার নেই। কিন্তু এখন যে যুদ্ধ অবস্থা, এটা হলো এই পশ্চিমারা এখন যে মেতে উঠেছে শেখ হাসিনাকে নিয়ে, তখন শেখ হাসিনাকে নিয়ে আমরা প্রতিদিন দিন রাত, আপনি আমি, যে আমরা আসলে শেখ হাসিনার পক্ষে কাজ করছিলাম না, আমরা করছিলাম আসলে বাংলাদেশে করছে, বাংলাদেশে যে মৌলবাদের বীজ এখন অঙ্কুরিত হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি যে মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে যে খেলাফতের মিছিল হচ্ছে ওপেনলি, সমস্ত জেলখানাকে, এমনকি জুলাই মাসে নরসিংদীর জেলখানা ভেঙে যেখানে এই জঙ্গিদেরকে উনি জেলে পুরে রেখেছিলেন, তাদের সকলকে মুক্ত করে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন পশ্চিমাদের কাছে উদ্বেগ। এবং আপনারা জানেন যে পশ্চিমা ভ্যালুস গুলোর মৌলিক যে আমি বলবো ধরে রাখার জন্য যে কাজ করে, তারা হলো এই সুপার ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হাউস গুলো, যেমন আমি বলছি রয়টার্স এর কথা। অতএব রয়টার্স দিয়ে যখন শেখ হাসিনা শুরু করলেন, হোয়াট এ গেম চেঞ্জ ম্যাটার। সো তারপর এখন তো সকলেই উদ্গ্রীব ওনার সাথে কথা বলতে। আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে সেই অপরাধের জন্য যেই কোর্টে বিচারটুকু হবে, সেই কোর্টে আসলে সেই কোর্টের জুরিসডিকশন আছে কিনা। আমি আবারও রিপিট করি যে কোন অপরাধের বিচার করতে হলে প্রথমে যে বিষয়টা নির্ধারণ করতে হয় যে এই জুরিসডিকশনটা আসলে কোন কোর্টের। আমি যদি অপরাধ করে থাকি ময়মনসিংহে, আপনি বিচার চান নরসিংদীতে, তাহলে তো এটা হবে না। নরসিংদীর কোর্ট বলবে আমার তো জুরিসডিকশন নেই, এই আদালতের এই জুরিসডিকশন নেই। ঠিক এটাকে যদি এক্সপান্ড করি, তাহলে সেটা আমরা যেটা বলতে পারবো, যেটা প্রমাণিত, যেটা সত্য, আইনগত ভিত্তি নেই, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো বিচার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ কারো বিচার করা, যদি না তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না থাকেন। অর্থাৎ আন্তর্জাতিক আইনের সহজ সংক্ষিপ্ত আকারটা আমি বলি, যেমন যুদ্ধ অপরাধ। যুদ্ধ ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ, দুইটি জাতির যুদ্ধ। সেই যুদ্ধে যে যুদ্ধ অপরাধ হয়েছিল, সেই যুদ্ধ অপরাধের জন্য বাংলাদেশ সরকার 1974 সনের আইন অনুসারে এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার বলতে গণহত্যার কথা বলছি। গণহত্যা আন্তর্জাতিক আইনে প্রটেক্টেড গণমানুষ, অতএব সেখানে যারা গণহত্যার সাথে যুক্ত তারা সেইখানে বিচার পায়, তাদের জন্য এই জুরিসডিকশন রয়েছে। কিন্তু বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা শুধু নয়, বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের দেশ পরিচালনা করার সুবিধার্থে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটেও থাকে, তাদের এই, আমি বলবো অন্য লম্বা করবো না, অন্য দিকে যাব না, কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমেই তার জুরিসডিকশন নেই এ নিয়ে বিচার কার্য পরিচালনা করা।
অর্থাৎ এই এখানে এটাকেই এই জন্য বলা হচ্ছে ক্যাঙ্গারু বিচার, কারণ এটা একটা এটা একটা বিষয় যে আমার হাতে এখন ক্ষমতা, আমি যা খুশি তা করব। তারপরের ঘটনাগুলো আপনি নিজে জানেন যে সেখানে তার সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত গহেড আপনি নিয়োগপ্রাপ্ত তারা সে অ্যাডভোকেট বা ওনার কৌশলী সে তার ভিডিওতে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। অতএব এই বিচারে কি হবে না হবে এটা তো আমরা আগেই জেনে গেছি, অতএব এটা একটা প্রহসন।